একের পর এক চাকরিহারাদের আজ কাতর আর্তনাদ, হাহাকার এবং তার সঙ্গে সঙ্গে ডিআই অফিস ঘেরাও অভিযান দেখেছে বাংলা। আজ সমগ্র বাংলা দেখেছে কিভাবে জাতির মেরুদণ্ডে কার্যত লাঠি মারা হয়েছে, জাতির মেরুদণ্ডের পায়ে কার্যত লাথি মারা হয়েছে, লাঠি এই সব কিছু করা হয়েছে কার্যত সেই সব চাকরিহারাদের ওপরে, সেই সব চাকরিহারা যারা কেউ যোগ্যও রয়েছেন তাদের মধ্যে। এখন কে অযোগ্য কে যোগ্য এসবের বিশ্লেষণে না গিয়ে একটু মূল প্রসঙ্গে আসা যাক। শিক্ষক তারা জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় প্রত্যেকটি জায়গা আজ কার্যত ভঙ্গুর হয়ে পড়ছে শুধুমাত্র শিক্ষকের অ্যাবসেন্সে। কার্যত তারা অনুপস্থিত, তারা যেতে পারছেন না, কিংবা যারা যারা যাচ্ছেন তাদের সঙ্গে ঠিক কী ঘটনা ঘটছে সেটাও আপনাদের সামনে রাখব। তারা ঠিক মূলত কী কারণে এই বিক্ষোভ প্রদর্শন করলেন, আজ কেন ডিআই অফিসে ঘেরাও করলেন সেটাও আপনাদের জানতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 মঞ্চ থেকে কার্যত বললেন ভলেন্টারি টিচার হিসেবে আপনারা অবশ্যই কাজ করতে পারেন, শিক্ষাদান করতে পারে, সেখানে কেউ আটকাতে পারে না। সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে এই যাবতীয় প্রসেস কমপ্লিট করতে বলেছে, অর্থাৎ সেটা যে কোনোভাবেই হোক কিন্তু করতে হবে। অর্থাৎ যারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আবারও যেন চাকরি দেওয়া যায় সেই প্রসেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এবং রাজ্য সরকার দেখবেন, এমনটা আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু এই 3 মাসের মধ্যে কি করবেন চাকরিহারারা? তারা কি বাড়িতে বসে থাকবে? তারা কি আবার নতুন করে প্রিপারেশন নেবে কোনো পরীক্ষা হবার জন্য? কি করবেন তারা অসহায়। সেই সব চাকরিহারারা কার্যত আজ গিয়েছিলেন সেই সব কথা বলতে, যেখানে ডিআই এর পক্ষ থেকে কার্যত তাদের নাকি রেজিস্টারের খাতায় সাইন করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ চাকরিহারাদের মূল দাবি, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষাদান দিতে এবং বিদ্যালয়ে যেতে, তারা সেই মোতাবেক যখন যাচ্ছেন বিদ্যালয়ে তখন সেই বিদ্যালয়ে তাদেরকে রেজিস্টারে সাইন করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গ ঠিক এখান থেকে। তাহলে চাকরিহারারা সত্যিই সব সময়ের জন্য চাকরিহারা এই তকমাটি নিয়ে বাঁচবে, নাকি তারা শিক্ষক, তারা যোগ্য শিক্ষক এই তকমাটা নিয়ে আগামী দিনগুলো কাটাবেন? আর এই দোলাচলের মাঝেই রাজনৈতিক হাত শাখার চেষ্টা করছে বিজেপি, এমনটা বলছেন তৃণমূল কংগ্রেস। একযোগে বাম এবং রাম উভয়কেই নিশানা করছে তৃণমূল কংগ্রেস। মূলত বিশেষ করে কুণাল ঘোষ, তিনি তো আবার প্ল্যান A, B, C, D, E পর্যন্ত বলে ফেলেছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 3টে প্ল্যানের কথা বলেছিলেন প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, যদিও বা সেটা কি পরিকাঠামোয় তিনি বলেছেন এখনও সামনে আসেনি। সেখানে কুণাল ঘোষ সরাসরি DE পর্যন্ত বলে ফেলেছেন। অর্থাৎ কার্যত হয়তো তৃণমূল কংগ্রেস 5টি এরকম প্রসেস ভেবে রেখেছেন। হতেই পারে, হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সব চাকরিহারাদেরকে নিয়ে তারা কেন বেতনটা পাবেন না? তারা যারা যারা সত্যি সত্যি যোগ্য তাদের বেতনটা, তারা হকের বেতনটা কেন পাবেন না? তাদের স্থান যেখানে সরাসরি বিদ্যালয়, তারা কেন রাজপথে বসে থাকবে? যাদের হাতে চক ডাস্টার থাকার কথা সেই সব চাকরিহারা শিক্ষকদের আজ রাজপথে কেন বসে থাকতে হবে? কেন তাদেরকে সরাসরি পুলিশের লাঠিচার্জের শিকার হতে হবে? আজ এই বিষয়গুলো জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় 6:57, ঘড়িটা ঠিক মিলিয়ে নেবেন। আজ প্রশ্ন করব, জানার চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের থেকে তারা ঠিক কী ভাবছে, কেন চাকরিহারা সেই সব অসহায় শিক্ষকদের যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকে লাঠিচার্জের শিকার হতে হলো, জানার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেখে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। এবার পথে নেমেছে চাকরিহারারা। জেলায় জেলায় ডিওয়াই অফিস ঘিরে ক্ষোভ চাকরিহারাদের। কোথাও ডিওয়াই অফিসে বিক্ষোভ, কোথাও ডিওয়াইকে ঢুকতে বাধা, কোথাও কমিশনের শবদেহ ঘাড়ে করে নিয়ে প্রতীকী বিক্ষোভ, কোথাও আবার পরের সন্তানকে নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। শিলিগুড়িতেও ডিওয়াই অফিস অভিযান চাকরিহারাদের। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক র্যালি করে অভিযান শুরু করে 300 জন শিক্ষক শিক্ষিকারা। শিলিগুড়ি ডিআই অফিসের তালা বন্ধ করে দিয়েছি এবং এই তালা অনির্দিষ্টকালের জন্য তালা বন্ধ থাকবে। আমরা এখানে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না যোগ্য অযোগ্য পৃথক করে সেই তালিকা এসএসসি তার নিজস্ব ওয়েবসাইট
গণমাধ্যমে প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা এখানটাতে প্রয়োজন পড়লে অনশন করব, তাও যদি না হয় তাহলে আমরা এখানে গণহারে আত্মহত্যা করব। আপনাদের সামনে, মিডিয়ার সামনে আমরা এখানে ফাঁসি দিব, গায়ে আগুন দিব, যেভাবেই হোক আমরা এখানে গণহত্যা করব। বালুরঘাটে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। চাকরিহারাতে ডিওয়াই অফিসের মূল গেটে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে চাকরিহারারা জোর করে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পরে অফিস চত্বরে প্রবেশ করে ডিওয়াইকে ঘিরে চলে তাদের বিক্ষোভ। পরবর্তীতে বালুরঘাটে ট্যাঙ্ক করে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরিহারারা। আমাদের বিশ্বাস এবং আমরা আস্থা রাখি এখনো পর্যন্ত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা এখনো পারেন। তিনি বলেছেন আমাদের পাশে থাকবেন, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যোগ্যদের লিস্টটা উনি প্রকাশ করুন এবং করার অর্ডারটা অন্তত দিন। তাহলে আমরা আমাদের বিশ্বাস যে আমরা এখনো সুপ্রিম কোর্টে গেলে রিভিউ পিটিশনের সাথে যদি এই যোগ্যদের লিস্টটা পাবলিশড হয়, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আমাদের যে পোস্টে আমরা আছি উইদাউট এনি সার্ভিস ব্রেক আমরা পুনর্বহাল থাকবো। নদিয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ। তালা ঝুলিয়ে দেওয়া হলো ডিওয়াই অফিসে, ভাঙচুর করা হলো ডিওয়াই অফিসের জলনা। চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র ডিওয়াই অফিস চত্বর, কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে চালানো হয় কুশপুতুল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আমাদের লাশের উপর রাজনীতি করা চলবে না, এটাই আপনাদের হুঁশিয়ারি এখান থেকে। একদম একদম আমাদের সামনে আমাদের একটাই দাবি, মিরর ইমেজ আনতে হবে। মিরর ইমেজ সামনে আনুক, সরকার কিভাবে আনবে আমরা জানি না। মিরর ইমেজ। ঝাড়গ্রাম জেলার হিন্দু মিশন মাঠ থেকে তীর ধনুক নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ধরে ডিওয়াই অফিসের দিকে এগিয়ে যায়। এরপর তারা ডিওয়াই অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। আমরা সবাই চাই ভালোভাবে যাতে যোগ্যদের লিস্ট প্রকাশ করা হোক, আর যারা টেন্টেড তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হোক, আমরা যাতে সকলেই দেখতে পাই। প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসিকে রাজ্যকে রিভিউ দিতে হবে উইথ ডিগনিটির সঙ্গে, যে এরা যোগ্য এরাও যোগ্য, একটা লিস্ট পাবলিশ করতে হবে উইথ মিরর ইমেজ, মানে সবাই যেন দেখতে পায়, কারো কাছে যেন কারিচুকি হয়ে না থাকে। এটাই আমাদের দাবি। আরেকটা দাবি হচ্ছে আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করব না। আমাদের পুরনো চাকরিতে আমাদেরকে বহাল রাখতে হবে, আর আমরা কোনো পরীক্ষায় বসবো না। আমরা কতবার যোগ্যতার প্রমাণ করব? আমরা অনেকবার যোগ্যতার প্রমাণ দিয়েছি। ক্ষোভে ফুসছে গোটা রাজ্য। চাকরি হারিয়ে প্রতিবাদী কণ্ঠে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যোগ্য চাকরি ফিরে পেতে ডিওয়াই অফিস ঘেরাও করেন চাকরিহারারা। পরিস্থিতির জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন চাকরিহারা। তাদের সাফ বক্তব্য, শাসক দলের একাংশ নেতা চাকরি বিক্রি করল, আর সেই কারণেই সরকার যোগ্য ও অযোগ্য বাছাই করল না, যার খেসারত দিতে হলো তাদের। পুলিশের লাঠিচার্জ নিয়েও বড় প্রশ্ন তুলেছেন তারা। তাদের কথায় পুলিশ দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি তারা দিয়েছেন। এদিকে চাকরি হারাতের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ভেস্তে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। ব্যুরো রিপোর্ট, রাইট টিভি বাংলা। কার্যত যে প্রতিবেদন যেখান থেকে সব কিছু শেষ হচ্ছে বলে আপনারা মনে করছেন, সেখান থেকেই আসলে সূত্রপাত হচ্ছে সরকারের, বিশেষ করে বাংলার পরবর্তী রাজনীতির স্তর। তার কারণ একের পর এক যেভাবে ধ্বংসাবশেষের উদাহরণ হয়ে থাকছে বাংলা, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়ায় উঠে আসছে। দেখুন, কে ঠিক কে ভুল, কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করেনি, এসবের ঊর্ধ্বে উঠে গিয়ে চাকরি হারারা যেন তাদের চাকরিটা ফিরে পান, তাদের যারা সত্যি যোগ্য তারা যেন তাদের চাকরিটা ফিরে পান, এই আশাই রাখছেন সমস্ত বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। কিন্তু তারা সত্যিই তাদের চাকরিটা ফিরে পাবেন কি? তারা শেষ অবধি তাদের এই লড়াই যে বিক্ষোভ তারা প্রদর্শন করছেন, অন্তত সঠিকভাবে নিরস্ত্র থেকে যারা এই আন্দোলনটা করছেন, তারা শেষ অবধি তাদের যাবতীয় এই অধিকারটা ফিরে পাবেন কি জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন ইতিমধ্যে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো।
রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রীতম সিং, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কিন্তু আমি সবার আগে জানার চেষ্টা করব অনাবিল বাবুর থেকে। অনাবিল বাবু, এখন থেকে কি পুলিশের কাছে এই সব শিক্ষকদের মার খেতে হবে? জাতির মেরুদণ্ডে এইভাবে আঘাত করা সত্যিই দরকার ছিল কি? আপনাদের মনে হয় সরকারের দিকে এটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করছে? এবং আপনাদের চ্যানেলে আমার কো প্যানেলিস্ট যারা আছেন প্রত্যেকে শুভ সন্ধ্যা। এবং এই ট্রাইব টিভির পর্দায় যারা চোখ রেখেছেন দর্শকরা, তাদের সকলকেই আমি আমার তরফ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। তো যাই হোক, আপনি যে কথাটা বলেছেন যে শিক্ষকরা কি মার খাবে, জাতির মেরুদণ্ড, বা প্রথমে প্রতিবেদন যা বলছিলেন, বা আপনি যে কথা দিয়ে আপনি শুরু করলেন, সেখানে প্রথমেই আপনাকে আমি বলি যে দেখুন, শিক্ষকরা মার খাবে এটা কাম্য নয়, এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় নয়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে এটাও কিন্তু অঞ্জনবাবু আপনাকে দেখতে হবে, বা আমাদেরকে দেখতে হবে বিষয়টা। গতকালকেই আপনি এই চ্যানেলেই একটা এপিসোড চলাকালীন, একটা টক শো চলাকালীন একটা প্রতিবেদন আপনি দেখাচ্ছিলেন যে একটা বিক্ষোভ কর্মসূচি, সেখানে একটা ধুন্ধুমার কাণ্ড চলছে, সেখানে আইন হাতে তুলে নিচ্ছে। সে যে কোনো কারণেই হোক, আমি ব্যাকগ্রাউন্ড কি আছে, একজন সাধারণ মানুষ বা একজন শিক্ষক বা একজন নাগরিক, যে কেউ, তারা কি আইন হাতে তুলে নিতে পারে? তাহলে আইন হাতে তুলে নিলে তাহলে রাষ্ট্রশক্তি কি সেখানে বসে থাকবে? আর আমরা দেখেছি টিভির চ্যানেলে আমরা দেখেছি যে কসবাতে যখন ডিআই অফিসের মেইন গেটের তালা ভাঙা হচ্ছিল, তখন ওই যে হাতে ইট নিয়ে, পাথর নিয়ে তালা ভাঙা হচ্ছিল এবং ভিতরে ঢুকে সরকারি সম্পত্তিকে নষ্ট করা হচ্ছিল। এটাও কি কাম্য? সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কি সাধারণ মানুষ বা আমাদের কারো আছে? আমি নিজে আইন কি হাতে তুলে নিতে পারি? এই প্রশ্নগুলো কিন্তু আমি এই চ্যানেল থেকে করছি। আর সেই সঙ্গে আপনি যেটা বলছেন, আমি নিজে একজন শিক্ষক হিসাবে আমি জানি, আমিও এসএসসি থেকেই চাকরি আমি পেয়েছি। আমি জানি যে একজন শিক্ষকের কাছে চাকরি কি, এবং তাকে চাকরি একটা পেতে হলে তাকে কত শ্রম বা কত পরিশ্রম তাকে করতে হয়, সেটা আমি নিজেও জেনেও। কিন্তু আমি বলছি, একটা বিষয় যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এবং সেটাকে মান্যতা সরকার পক্ষ দিতে বাধ্য হয়েছে, এবং সেইখান থেকে একটা রাস্তা খুঁজছেন মুখ্যমন্ত্রী যে কিভাবে এই যোগ্য টিচারদেরকে, তারা যাতে লুজার না হয়, তাদের জায়গায় কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এই সামান্য সময় হয়তো লাগবে, বা খুব বেশি সময় লাগার কথা নয়, যেভাবে মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন। তাতে করে এই সময়টুকু অন্তত ধৈর্য ধরে আমার মনে হয় একটু অপেক্ষা করার উচিত। এবং সেই সঙ্গে এখানে আমরা আগে যেটা দেখেছি, আমাদের তিক্ত অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা আমরা যেটা আছে, যে যখন সেই আন্দোলন নিয়ে যখন ধর্ণা মঞ্চ যখন হচ্ছিল, সেখানে আমরা দেখেছিলাম, আপনাদের চ্যানেলগুলোতে আপনারা দেখিয়েছেন যে হাওড়ার কোনো মাংস কাটার দোকানের কোনো দোকানদার সে পর্যন্ত সেই ধর্ণা মঞ্চে সেখানে ঢুকে সেখানে বিশৃঙ্খলা পাকানোর জন্য তারা কিন্তু সেখানে সামিল হয়েছিল। কেউ বা কারা এই রাজ্যে এই সরকারকে হেনস্থা করার জন্যে বা এই সরকারের ফেস লস করার জন্যে একটা প্রতিক্রিয়াশীল শক্তি সর্বদা জাগ্রত থাকে, এবং তারা এই যোগ্য চাকরি প্রার্থী যারা আছে, যোগ্য শিক্ষক যারা আছে, তাদের সঙ্গে যে এই প্রতিক্রিয়াশীল শক্তি আর কাদেরকে যে ওইখানে ঢুকিয়ে দেয়নি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং তার সেই ওই মুহূর্তে কে সত্যিকারের যোগ্য শিক্ষক আর কে যোগ্য শিক্ষক নয়, এটা হয়তো ওই মুহূর্তে পুলিশের কাছে একটা বাছাই করা সম্ভব হয়ে ওঠেনি। এবং একটা আইন শৃঙ্খলাকে যখন তারা হাতে তুলে নিচ্ছে, সেই অবস্থায় তাদেরকে ওই জায়গা থেকে যদি তাদেরকে মানে করতে হয়, তাহলে কিন্তু পুলিশের কাজ করতে হবে। বেশ, দেখুন, প্রত্যুত্তরে কিছু বলার মতো ভাষা আজকে সত্যি আমার নেই। প্যানেল ডিসকাশনে যারা রয়েছেন তারা নিশ্চয়ই কিছু না কিছু বলবেন, ডিবেট করবেন, কিন্তু বিশ্বাস করুন 3 তারিখের পর থেকে এখনও পর্যন্ত ট্রাইব টিভি বাংলায় একের পর এক প্রতিবেদন রেখেছি। আমি নিজে আমার এই শোতে
কার্যত একের পর এক নানান প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে যোগ্য শিক্ষক যারা রয়েছেন, যারা নিজেদেরকে দাবি করছেন যোগ্য শিক্ষক বলে, তারা কিভাবে হাহাকার ছড়িয়েছেন চারিদিকে। আমি দেখিয়েছি আজ বিকেল 5টাতেও, যেখানে কার্যত একজন ভদ্রমহিলা যিনি নিজেকে যোগ্য বলছেন, কার্যত যেভাবে কাতর আর্তনাদ করছেন, এই প্রত্যেকটি ছবি আমি দেখেছি। তারপরে অন্তত ডিবেট করে কিছু বলার মতো ভাষা আমার নেই, বা কোন জায়গায় আপনারা ভুল বলছেন, কোন জায়গায় কনটেক্সচুয়ালি ভুল বলছেন, সেসব ধরার আজ সত্যি আমার ইচ্ছে নেই। সেই ইচ্ছে আমি সরাসরি প্যানেল ডিসকাশনে যারা যারা রয়েছেন তাদের উপরই ছেড়ে দেবো। প্রীতমবাবুর দিকে আমি প্রশ্ন করবো, কিন্তু তার আগে আমি বিসিআরকে একবার জিজ্ঞেস করবো যে একজন সুমন বিশ্বাসের কোনো ভিজুয়াল আমাদের কাছে এসছে কিনা, যদি আসে একবার প্লিজ কনফার্ম করবে। আমি তার আগে প্রীতম সিংয়ের কাছে যাব। বেশ, সুমনের বাইট এসছে, আমি সুমনের বাইটটা একবার শোনাবো। সুমন বিশ্বাস, তিনি একজন চাকরিহারা শিক্ষক। কার্যত তিনি কি বলছেন আর অনাবিলবাবুর ভাষায় তিনি যে এক্সপ্লেনেশন দিলেন, দুটোকে আপনারাই ট্যালি করতে পারবেন। কি বলছেন একবার শোনাবো। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের হারানো নিজের মেধায় চাকরি ফেরত পাওয়া। কোনো রকম রাজনৈতিক প্রভোকেশনে পা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, আমরা কোনো রকম রাজনৈতিক প্রভোকেশনে পা দিচ্ছি না, দেব না। এই ধরনের উদ্দেশ্য সফল হবে না। 2 নম্বর, আজকে যে আলোচনা হয়েছে মৌখিকভাবে চেয়ারম্যান সাহেব বলেছেন যে হ্যাঁ, আমরা বলেছি যে আপনি অবিলম্বে সমস্ত যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করুন এবং সুপ্রিম কোর্টে সেই কপি নিয়ে আপনি রিভিউ পিটিশন করে যোগ্যদের চাকরি বাঁচান এবং যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এবং যত মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজ প্রকাশের জন্য আমরা আবেদন করেছি, আমরা চিঠি দিয়ে এসেছি। আপনাদের বলতে চাই, আজকে আমরা এখানে অবস্থান করব। কেন করব? কারণ আমাদের নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যেমন আমরা তার প্রতি তিনি আমাদের অভিভাবিকা, তাকে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলি, কিন্তু তার মানে এটা নয় আমরা কোন দলের লেজুর ভিত্তি করব, এটা কখনোই নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য নিজের চাকরি ফেরত পাওয়া। নিজেদের চাকরি ফেরত পাওয়াই এনাদের মূল জায়গা, এবং তারা কোনো রকম প্রভোকেশনের শিকার নয়, হবেনও না, সেটা বারংবার বলছেন তারা। দেখুন, আমরা এই একটা বাইট দেখিয়েছি, এরকম বিবিধ বাইট আমাদের কাছে এসছে, এবং সেই বাইট আমরা শোনাতে গেলে অন্তত 1 ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু তাদের বক্তব্য শেষ হচ্ছে না। আমি এখানে প্রীতমবাবুর কাছে যাব। প্রীতমবাবু, দেখুন, অনাবিলবাবুও বলছেন প্রভোগ করবার চেষ্টা চলছে। সরাসরি সুমন বিশ্বাস, যিনি একজন চাকরিহারা শিক্ষক, তিনি বলছেন যে রাজনৈতিক দলের লোকেরা কিছু প্রভোগ করবার চেষ্টা করছেন, কিন্তু তারা সেই ফাঁদে পা দিচ্ছেন না। তাহলেও তাদের ওপরে এই ব্লেম আসারা সত্যি কি দরকার ছিল? প্রীতমবাবু নমস্কার। প্রত্যেকে যারা প্যানেলে আছেন প্রত্যেকে আমার প্রণাম, এবং যারা শুনছেন প্রত্যেকে আমার প্রণাম এবং শ্রদ্ধা সম্মান। দেখুন, সবচেয়ে বড় বিষয় আজকে কে প্রভোকেশন করছে, কে প্রভোকেশন করছে না, বা কার প্রভোকেশনে তারা পা দিচ্ছে বা কারা পা দিচ্ছে না, সেগুলোর নিয়ে আলোচনা করার থেকে মনে হয় যে এতগুলো ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের চলে থাকা আমলাতন্ত্র, সঙ্গে তার মন্ত্রিসভা। আজকে যতই আমরা বলি যে এখানে আমরা তাদের প্রতি শোকাহত বা তাদের প্রতি বেদনা প্রকাশ করছি, আসলে যার চাকরি হারিয়েছে, যে যোগ্য ব্যক্তিটা চাকরি হারিয়েছে, যার বাড়িতে অসুস্থ মা বাবা ব্যাংকের থেকে লোন নিয়ে সংসার চালানো, সেই ব্যক্তিগুলোই, তাদের কি অবস্থা সেটা আমরা প্যানেলে বসে হয়তো অতটা বুঝতে পারছি না যতটা তারা বুঝতে পারছে। আজকে তৃণমূল দল, আজকে মমতা ব্যানার্জি, আজকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু এবং তাদের প্রত্যেক নেতা কর্মী, তারা তাদের দলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করবে, যাতে গিয়ে তাদের দলের কোনোভাবে আঁচ না লাগে। কিন্তু সাধারণ মানুষ বলুন, আজকে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক মানুষদের বলুন, কি চলতি পথে কোনো মানুষকে বলুন, আজকে চাকরি চুরি করেছে কারা, আজকে এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আজকে দেখুন,
আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলে কোনো না কোনো স্যারের কাছ থেকে কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনের জীবন ভবিষ্যৎ আমরা কিন্তু আগিয়ে নিয়ে গেছি। আজকে ভাবুন, আমাদের শিক্ষকরা আমাদেরকে বলতেন যে অসৎ পথে পা দিও না বাবু, কালকের দিন আপনার জন্য খারাপ হবে। আজকে দেখুন, যারা অযোগ্য শিক্ষক হয়ে এতদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিল, এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকারের দয়াতে আজকে তারা সাধারণ যারা ছাত্রছাত্রী তাদেরকে কি শিক্ষা দিয়েছে, তাদেরকে কি শিক্ষা দিবে, তাদেরকে মূলবাদের কি শিক্ষা দিবে? তাদের কাছে কোনো শিক্ষা দেওয়ার জায়গা নেই, কারণ তারা তৃণমূলের নেতাদের এর পকেট ভরিয়ে তারা চাকরি পেয়েছে। তার জন্য সাফার করছে কারা? এই যোগ্য প্রার্থীরা। আজকে শিক্ষক যারা ছাত্র তৈরি করে, ছাত্রর মাধ্যমে দেশের ভবিষ্যৎ তৈরি করছে, সেই শিক্ষককে সজোরে পুলিশের লাঠি, আজকে এই পুলিশও হয়তো কোনোদিন কোনো শিক্ষকের দ্বারা প্রশিক্ষিত হয়ে আজকে পুলিশ হয়েছে। আপনি বলুন তো, আজকে এই ভারতবর্ষ যেখানে গুরুকে সর্বোপরি মনে করা হয়, সেই গুরুকে তৃণমূলের দলদাস পুলিশ আজকে লাঠি মারছে, আজকে তাকে ডান্ডা দিয়ে মারছে, মহিলাদেরকে আহত করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। সেই জায়গাটায় আজকে তৃণমূল সরকার কি পশ্চিমবঙ্গ সরকার বলুন, তাদের এত ব্যক্তি মানবিকতা ছিল না? আজকে তৃণমূলের যিনি সমর্থক, এক সেকেন্ড, সমর্থক তিনি একটা কথা বলছিলেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। উনি কি মুর্শিদাবাদের কি জঙ্গি দেখতে পান না, যেখানে পুলিশের গাড়ি উল্টিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো? সম্পত্তি কি হয় না? বুঝতে পেরেছি, আমাকে এখানে সন্দীপবাবুর কাছে একটু যেতেই হবে। ফ্রিতে রেশন খেয়ে 10টা বাচ্চা জন্ম দিয়ে আজকে কি তাদের কোন অধিকার আছে? বুঝতে পেরেছি। অনামিলবাবু, আপনার কাছে যাবো, উত্তর অবশ্যই নেবো, কিন্তু আমাকে সন্দীপবাবুর কাছেও যেতে হবে। সন্দীপবাবু, আমার প্রশ্ন একটি জায়গাতেই রয়েছে, তা হলো একদিকে যখন এই জঙ্গিপুরে প্লিজ আমি দুজনকে থামার কথা বলছি, প্লিজ প্রীতমবাবু, প্লিজ আমি দুজনকে থামার কথা বলছি, প্লিজ কোঅপারেট করুন, দুজনেই অনলাইনে রয়েছেন, প্লিজ আমি দুজনকেই থামার কথা বলছি। দেখুন, আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, আপনারা একটু প্লিজ থামুন, আমাকে সন্দীপবাবুর কাছে যেতে হবে। আমি দুজনকেই বারংবার অনুরোধ করছি, আপনারা প্লিজ থামুন, আমাকে সন্দীপবাবুর কাছে যেতে হবে। সন্দীপবাবু, আমার প্রশ্ন একটি জায়গাতেই, জঙ্গিপুরের ছবি আমরা গতকাল দেখেছি, সেখানে কার্যত পুলিশ ভয়ে দোকানের ভেতরে প্রবেশ করে যাচ্ছে, আর এই পুলিশ কসবায় বাঘের মতো আচরণ করছে। নিরস্ত্র চাকরিহারাদের ওপর যেভাবে বর্বরোচিত আচরণ করা হচ্ছে, এটা বাংলা? যারা শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড, তাদের দায়টা ঠিক কোথায়? যারা যোগ্য, তাদের কি এটাই ভুল যে তারা পরীক্ষাটা দিয়েছিল? এটাই তাদের ভুল? সন্দীপবাবু, হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন। শোনা যাচ্ছে স্পষ্ট? বলুন। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি ব্যাকগ্রাউন্ড মানে আওয়াজ আসছে, মাইকটা অফ করুন। দেখুন, এতক্ষণ ধরে তৃণমূল বিজেপির কথা শুনলাম, এবং বিজেপির সাথে আমার 100% আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকা সত্ত্বেও আমি একটা জায়গায় একদম সহমত পোষণ করছি যে জঙ্গিপুরের যে ঘটনাটা ঘটেছে, তখন পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, এই দলদাস পুলিশ, বীরপুঙ্গবদের দল, এরা মানে কি বলবো, মানে ভেজা বেড়াল হয়ে কাঁপছিল। কিন্তু সেই পুলিশই আবার যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকে ছাত্রছাত্রীদেরকে পেটায় রাতের অন্ধকারে। সেই বীরপুঙ্গবদের দল আজকে শিক্ষকদের গায়ে হাত তুললো। সেই বীরপুঙ্গবদের দল কিন্তু একজন মহিলা শিক্ষকের ব্লাউজ টেনে ছেড়ে ফেলে দিয়েছিল, আই গেস কল্যাণী রেল স্টেশনে, যেখানে প্যারাটিচাররা আন্দোলন করছিলেন, যেখানে আন্দোলন করছিলেন কল্যাণী স্টেশনে। তো এই যে বীরপুঙ্গবদের দল, এবং এই যে বীরপুঙ্গবদের দলের যিনি কর্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো এই রাজ্যের আর্থিক মেরুদণ্ড। আপনি যখন মেরুদণ্ড নিয়ে কথা বললেন, আর্থিক মেরুদণ্ড তো সেই ওই যে সিঙ্গুর, টাটা, ন্যানো ইত্যাদি ইত্যাদি, ওই সময় আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল এই রাজ্যের। এবার একটা রাজ্যের যখন আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়, সেই রাজ্যে যখন আর কোনো রকম কিছু কাজ করার থাকে না, রেভিনিউ বলতে কিছু আসে না,
বা কোনো কর্মসংস্থান যখন থাকে না, তখন গুটি কয়েকটা যে পোস্ট আছে সেই পোস্টের জন্য ধরুন 5টা পোস্ট আছে, সেটার জন্য 100 জন এসে হাহাকার করছে। তো স্বাভাবিকভাবেই যাদের কাছে ওই পলিটিক্যাল চ্যানেলগুলো আছে, এই তৃণমূল দলের, এই শাসক দলের পলিটিক্যাল চ্যানেল আছে, তারা তাদের ঘটি বাটি বিক্রি করে, মায়ের গয়না বন্ধক রেখে বিক্রি করে, বউয়ের গয়না বিক্রি করে ওই টাকাগুলো জমা দিয়ে ওই ওএমআর শিটে সাদা খাতায় চাকরি পেয়েছে, সোজা হিসেব এরা পেয়েছে। এবং যোগ্যরা যারা চাকরিগুলো পেয়েছে, যারা পরীক্ষা দিয়ে চাকরিগুলো পেয়েছে, এরা আজকে এই জন্য ভুক্তভোগী হচ্ছে, কেননা এরা সেই 2016 সালের যে কেলেঙ্কারিটা করেছে এই তৃণমূল সরকার, যদিও এই এসএসসি তো প্রত্যেক বছর করায়নি, 2016 সালে যে কেলেঙ্কারিটা করেছে, সেই কেলেঙ্কারির আমরা যতবার এটা কথা বলার চেষ্টা করেছি, ওরাও কিন্তু মুখ বন্ধ করে সেইগুলো সহ্য করে গেছে। ওরাও যদি এতগুলো বছর ধরে এইটা তুলতো, এই আওয়াজ তুলতো যে আমরা যোগ্য, আপনারা যোগ্য অযোগ্য, এখন থেকেই আপনারা একটা ভাগ করার সিদ্ধান্ত নিন, চিন্তা করুন, যদি তখনই সরকারের ওপর চাপ দিত, তাহলে আজকে এই একসাথে 25,752 জনের চাকরি যেত না। বলবেন তারা একটু বলবেন সন্দীপাদি, একটু বলুন কি করে যারা আজ আপনি বলছেন ঠিকই যে তারা কেন এতদিন বলেননি, আপনার মনে থাকবে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ শব্দ ব্যবহার করেন, 7-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষিয়ে দেওয়ার কথা বলেন, খাস্তার মতো শব্দ ব্যবহার করেন। তারা কি বেসিসে করবে লড়াইটা? না, বেসিসে কি জানেন তো, এখন কি বেসিসে করছে, এখন কোন বেসিসটা আছে? মানে কেউ যদি বলে যে আমি কুকুর, তাহলে আমি কুকুর হয়ে গেলাম, আমি মানুষ, আমি জানি না আমি মানুষ, আমি মানে সমাজের যে মেরুদণ্ড শিক্ষক, যাদের নামে আমরা গুরু পূর্ণিমাতে আমরা গুরু পূর্ণিমার প্রণাম জানাই, বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেই, সেই শিক্ষক সমাজকে যখন কেউ বলবে ঘেউ ঘেউ, তাহলে তাদেরকে মেনে নিতে হবে যে তারা কুকুর? ডেফিনেটলি না। তখনই আওয়াজ ওঠানো উচিত ছিল, কেন আওয়াজ ওঠায়নি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একসাথে কেন বাতিল করলো, কেন কেসগুলো করা হলো। আচ্ছা, সরকারি ইনস্টিটিউশন, সরকারি কোনো সম্পত্তি ভাঙচুর করা গর্হিত অপরাধ, কিন্তু সরকারি ইনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে বা যে ওয়েগুলো আছে, সেগুলোকে ওয়ে করে, সেগুলো সাহায্য নিয়ে যখন কেউ চুরি করে, যখন কেউ দুর্নীতি করে, সেগুলো গর্হিত নয়, মানে সেগুলো অথেন্টিক, মানে সেগুলো অথেন্টিক, সেগুলো করা যাবে, মানে তৃণমূলের আমলে সেগুলো করা যাবে। কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তখন সেখানে সাংঘাতিক রকমের তৃণমূলের আপত্তি। আমাদের কথা হচ্ছে যে যদি কেউ একটা ইট মারে তাই বলে আপনি শিক্ষককে লাথি মারবেন? এই পুলিশ নির্বাচনের সময় দাঁড়িয়ে থাকে, পুলিশ নির্বাচনের সময় মোমের পুতুল হয়ে যায়, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো মোমের পুতুল হয়ে যায়, মুখে কাপড় বেঁধে ছাপ্পা মারে এই তৃণমূল। এই তৃণমূলের শিক্ষক, এই তৃণমূলের যে কোনো কর্মচারী, এই তৃণমূলের প্রশাসনের আন্ডারে যারা তৃণমূলকে এখন সাপোর্ট দিচ্ছে, যে কোনো প্রফেশনের হোক, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে এই চাকরি প্রার্থীদের গিয়ে খোঁজ নেওয়া উচিত যে আপনারাও কিভাবে চাকরিটা পেয়েছেন, এবং আপনারা যে চাকরিটা, না আমার কথা শেষ হয়নি, আপনারাও কিভাবে চাকরিটা পেয়েছেন, আপনারাও কি সেই যোগ্য তালিকায় পড়েন না অযোগ্য তালিকায় পড়েন। এবং তৃণমূলের লোকেরা যখন আজকে বলছে যে কি বলে সুপ্রিম কোর্ট একসাথে সব চাকরি উড়িয়ে দিয়েছে, স্কুল সার্ভিস কমিশন একটা যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি, বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আমাদেরকে তালিকাটা দিন, দিতে পারবে কি করে? ওএমআর শিটগুলোকে খড়ের গাদার মতন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার ওএমআর শিটগুলো কোথায় ছিল? নাইসা প্রাইভেট লিমিটেড কোম্পানি। নাইসা প্রাইভেট লিমিটেড কোম্পানি কি খায় না মাথায় দেয়? কতজন জানে এটার ব্যাপারে? সেই থার্ড পার্টি কোত্থেকে এসছে? পিসি হাইপো চক্রান্ত করে, আগে পিসি এই রাজ্যের আর্থিক মেরুদণ্ড ভেঙেছে, এখন এই পিসি ভাইপো, পার্থ, কালীঘাটের কাকু, কুন্তল সবগুলো একসাথে মিলে, মানিক বন্দ্যোপাধ্যায় সবগুলো একসাথে মিলে গোটা সিস্টেমটাকে ইউজ করে এই রাজ্যকে অন্তত আরো 50 বছর শিক্ষার দিকে পিছিয়ে দিয়েছে। এবার ভাবুন, যারা এত বছর উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের খাতা দেখেছে, তাদের মূল্যায়নটা কি? যে ছাত্রছাত্রীগুলো সেই খাতার বেসিসে পাশ করেছে বা মার্ক পেয়েছে, এরাও তো সেই খাতাগুলো দেখেছে। তাহলে ভাবুন, যারা শূন্য খাতা জমা দিয়ে শিক্ষক হয়েছে, তারা মার্ক দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, তার মানে সেখানেও কতটা পার্সিয়ালিটি হতে পারে। ধরুন, যে ছাত্রছাত্রীটা অ্যাকচুয়ালি মেরিট আছে, যে ছাত্রছাত্রীটা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছে, সে হয়তো কম নাম্বার পেয়েছে, কিন্তু যে ওদেরই মতন ওই শূন্য খাতা জমা দিয়েছে বা খাতার মধ্যে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছে, তাকে হয়তো বেশি নাম্বার দিয়ে দিয়েছে। সব সময় তো আর রিভিউ করা সম্ভব না। কিন্তু এখানেই দাঁড়িয়ে বলবো, এই তৃণমূলকে যদি এখনো
যারা সত্যিকারের তৃণমূলটা করছেন দিদিকে ভালোবেসে, দলটাকে ভালোবেসে, এখনো যদি আপনারা মানুষের জন্য সরব না হন, এখনো যদি বাট কিন্তু ইফ বলেন মানুষের কথায়, মানুষের সন্দীপাদি আপনাকে একটু জানিয়ে রাখি, আজও তারা সরব হয়েছে, কংগ্রেস, বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে সিপিআইএম এর বিরুদ্ধে আজও তারা সরব হয়েছে, আজও তারা রাস্তায়। এটাই তো বলছি না, এটাই তো বলছি এখানে অম্বিকেশ বাবু আছেন, অম্বিকেশ বাবু একটা কার্টুনের জন্য ওনাকে জেলে পুরে দিয়েছে এই বীরপুঙ্গবদের দল। কিন্তু এই যে যারা আজকে মানে নিউ টাউনের রাস্তায় হুইলিং করে, বিশ্ব বাংলা গেটের নিচে হুইলিং করে, এদেরকে ধরতে পারছে না। মাননীয়া বলে যে কথায় কথায় যে ব্রাহ্মণ ঘরের মেয়ে, হিন্দু ঘরের মেয়ে, অমুক ঘরের মেয়ে, তমুক ঘরের মেয়ে। না আমি এক মিনিট আমার তো জানা নেই যে কিসের জন্য উনি ব্রাহ্মণ ঘরের মেয়ে, হিন্দু ঘরের মেয়ে, ইত্যাদি ইত্যাদি ঘরের মেয়ে বলে নিজেকে প্রচার করছেন। বরঞ্চ উনি যদি এইটা বলে নিজেকে প্রচার করতেন যে আমি মুখ্যমন্ত্রী, আমি এই 14 বছর ধরে বাংলার বুকে আছি এবং বাংলাকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি সব দিক থেকে, সেটাতে অন্তত কিছু না হলেও আইডিওলজিক্যাল পার্থক্য হলেও আমরা সমর্থন জানাতাম। কিন্তু আমরা আজকে বলছি সরকারকে যদি না ফেলা হয় আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের তো যা হওয়ার হয়ে গেছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মগুলো আসছে না, সেগুলো কিন্তু অতল গভীরে অন্ধকারে তলিয়ে যাবে। বেশ, আমাকে এখানে অম্বিকেশ বাবুর কাছে যেতেই হবে। অম্বিকেশ বাবু, আপনি একজন অধ্যাপক, আজ শিক্ষকরা পুরো মার খাচ্ছেন। আমি এখানে যোগ্য অযোগ্য বিচারের মধ্যে যাচ্ছি না, আমি বলছি সেই সব শিক্ষকরা যারা আজ গেলেন তারা তাদের অসহায়তা নিয়েই তো গিয়েছিলেন, তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে। দেখুন, এটি ব্যক্তিগত দুর্নীতি নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি এসবের মধ্যেও যাচ্ছি না। সুপ্রিম কোর্টের বিচার নিয়ে কথা বলার দৃশ্যতা আমাদের নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, যারা সত্যি যোগ্যভাবে শিক্ষকটা হয়েছেন, তাদের ওপরই আঁচ পড়ছে। কিন্তু যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা ব্যক্তিগত দুর্নীতি করছেন তাদের ওপর কোনো আঁচ পড়বে না। তারা নেহাত খুলে আম ঘুরে বেড়াচ্ছেন, হয়তো আমাদের সামনেও ঘুরে বেড়াচ্ছেন। আর এই সব চাকরিহারারা তারা রাস্তায় পড়ে থেকে দিনের পর দিন কাঁদছেন। কারো বাবা ক্যান্সার আক্রান্ত, কারো 9 মাসের শিশু রয়েছে। এ কি ছবি অম্বিকেশ বাবু? দেখুন, আপনি অনেকগুলো কথা বললেন। আজকে যে অধিগর্ভ পরিস্থিতি সারা রাজ্য জুড়ে এবং হাহাকার, যারা শিক্ষকতা করছিলেন তাদের মধ্যে যোগ্যরাও চাকরিহারা হয়ে গেছেন, তার ফলে পরিবারে যে হাহাকার, সব মিলিয়ে কোনো কথা বলতে গেলে একটু পেছনের দিকে ফিরে তাকানো দরকার আছে। আমি খুব অতি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরছি। আজকে রাজ্যের যিনি শাসক দল, সেই শাসক দলের যিনি সর্বময়ী নেত্রী তৃণমূল কংগ্রেসের, 1998 সাল থেকেই তিনি সর্বময়ী নেত্রী। যবে থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তবে থেকেই তিনি দলনেত্রী, সর্বময়ী নেত্রী, একমাত্র নেত্রী। এবং সেই দলে কোনো গণতন্ত্র নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাব পোস্ট তার দলের লোকেরাই বলেন। এবং এর সঙ্গে স্বঘোষিত সততার প্রতীক, এবং আমি 294টি আসনে প্রার্থী, আমি গুন্ডা কন্ট্রোল করি, ইত্যাদি ইত্যাদি শব্দবন্ধগুলো আমাদের কাছে অতি পরিচিত। দ্বিতীয় কথা, 1998 সালে যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তৃণমূল নেত্রী সেদিনই ঘোষণা করেছিলেন বিজেপি অচ্ছুত নয় বলে। 1998 সালেই লোকসভা নির্বাচনে, 1999 সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট তৈরি করে কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ করেছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে লেফটেন্যান্ট শুভেন্দু অধিকারী, আজকে 2021-এর পর থেকে তিনি বিজেপিতে আছেন এবং বিজেপি বিরোধী দল নেতা হিসাবে আছেন। এগুলো আমি শুধু তথ্য দিলাম। এবার আজকের যিনি মুখ্যমন্ত্রী, 1994 সালে তিনি প্রথম সংসদীয় নির্বাচন, আমি একটু সংযোজন করব মেদিনীপুর থেকে 1500 জনের চাকরি গিয়েছে, আমি একটু সংযোজন করে রাখলাম। ঠিক আছে, সারা রাজ্যে গেছে, মেদিনীপুর থেকেও গেছে। এবং আজকে যিনি প্রশাসনের মাথায় মুখ্যমন্ত্রী হিসাবে আছেন, তিনি 1994 সালে সংসদীয় রাজনীতিতে প্রথম পা ফেলেছিলেন এবং তখন তিনি ভুয়ো ডক্টরেট ডিগ্রি ব্যবহার করেছেন। ভুয়ো ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা মানে নির্বাচক মন্ডলীর কাছে মন্ডলীকে প্রতারিত করেছেন, নির্বাচন কমিশনের কাছে মিথ্যে হলফনামা দিয়েছেন
তার জন্য তিনি কোনো শাস্তি পাননি। তাকেই আমরা দেখেছি বিধানসভা চত্বরে ঢুকে সংবিধানের বই হাতে আইনসভা বিধানসভার আসবাবপত্র ভাঙচুর করিয়েছেন। তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি বলবেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আমি 294 আসনে প্রার্থী, সেখানে গণতন্ত্র আর থাকে না। স্বৈরতন্ত্র, দুর্বৃত্তায়ন এগুলোই স্বাভাবিক হয়ে যায়। তাই হয়েছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, দুষ্কৃতিরাজ কায়েম হয়েছে এবং দুষ্কৃতিরাজের সঙ্গে দুর্নীতিটাও প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যখন এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেই শুরুর পর থেকেই 2019 সাল থেকে আদালতে বিচারের জন্য বহু মানুষ দৌড়েছে। আগে যারা বঞ্চিত হয়েছে, মানে যারা চাকরি পায়নি, তারা এই নিয়ম বা দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছে, তারা যখন রাস্তায় নেমেছে তখনও লাঠিপেটা করা হয়েছে। একটু আগে সুদীপা ম্যাডাম বলছিলেন যে কল্যাণী স্টেশন চত্বরে হ্যাঁ সেখানে পুলিশ রাতে সন্ধ্যার পরে আলো নিভিয়ে আক্রমণ করেছিল। বঞ্চিত চাকরি প্রার্থীরা যখন করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে ধর্ণা বিক্ষোভে বসেছিল, রাত্রিবেলায় আলো নিভিয়ে তাদেরকে চাংদোলা করে ট্রেনে হিঁচড়ে নিয়ে গেছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা, অর্থাৎ এটা কোনো নতুন ঘটনা নয় আজকে যেটা আমরা দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে কয়েকটা নাম পরপর বলে যাব। অধ্যাপক দিলীপ দে সরকার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষকে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইরে থেকে এসে কলেজের প্রিন্সিপালের চেয়ার থেকে টেনে তাদের মারধর করেছিল। আমার উপরে কি ঘটেছিল আপনারা সকলেই জানেন। একবারে মারধর, তারপরে পুলিশকে ডেকে গ্রেপ্তার করিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তানিয়া ভরদ্বাজকে সরাসরি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদের আর নতুন করে বলছি না। শিলাদিত্য চৌধুরীকে মুখ্যমন্ত্রী সরাসরি কি বলেছিলেন এবং গ্রেপ্তার করিয়ে তাকে জেল হেফাজতে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে এখনো ক্রিমিনাল কেস চলছে। সুদীপ্ত গুপ্ত আপনার নির্বাচন চেয়ে মানে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে মিছিলে অংশগ্রহণ করার ফলে আইন অমান্য কর্মসূচি করার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ হেফাজতে তার মুখ্যমন্ত্রী বলেছিলেন পেটি ম্যাটার। মহিদুল ইসলাম মির্জা চাকরি চেয়ে আন্দোলন করতে গেছিল, পিটিয়ে তাকে খুন করা হয়েছে। আনিস খানের বাড়িতে রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে তাকে খুন করা হয়েছে। কুণাল সরকার, ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী যখন প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড যেটা আরজি করে হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন তাদেরকে লালবাজারে তলব করা হয়েছিল। অর্থাৎ 2011 সাল থেকে পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সকল ঘটে আসছে। এবং আজকের এই ঘটনার জন্য যদি কেউ একমাত্র দায়ী হয় এবং প্রধানত যিনি দায়ী হয় তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং কোনো স্তোক বাক্য দিয়ে মুখ্যমন্ত্রীর কোনো মর্জি পাঠানো সম্ভব নয় এবং তিনি কোনোভাবেই চাইবেন না যে যোগ্য অযোগ্যকে পৃথক করা হোক। এবং যোগ্য অযোগ্যকে পৃথক করা যেত, যারা বাছাই করেছে এসএসসির দায়িত্ব সেটাই, সাংবিধানিক দায়িত্ব সেটাই, কিন্তু তারা করছে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার বলা হতে করছে না। কেন করছে না? মুখ্যমন্ত্রী চাইছে না বলে করছে না। অতএব এই অবস্থায় যারা হাহাকার, যাদের পরিবারে হাহাকার নেমে আসে, যাদের চাকরি গেছে, মান সম্মান গেছে, তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আর বাধ্য হওয়ার পরে যারা পুলিশ যেভাবে নির্মমভাবে বর্বরচিত কাজে পেটাচ্ছে, এখন আমাদের শুধু ধিক্কার নিন্দা জানিয়ে কোনো লাভ নেই। এই সরকারকে না সরালে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে, আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, এই সমস্যার সমাধান সম্ভব। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, নিউটনের থার্ড ল। এবং ঠিক সে জায়গায় যে কথা অম্বিকেশবাবু বলছেন, সে একই কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলছেন তাদের নাকি হাত পা বেঁধে দেওয়া হয়েছে। কার্যত তারা যা করছেন সে সব কিছুর লাটাই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদিও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে তার হাতেই সব কিছু রয়েছে, আমার শুধু ভাবতে অবাক লাগে, এত বড় দুর্নীতি হয়ে যাচ্ছে রাজ্যে, তার কাছে কোনো খবর ছিল না। অনামিল বাবুর কাছ থেকে অবশ্যই উত্তরটা নেব, কিন্তু তার আগে এই বিষয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি কি বক্তব্য রাখছেন একটু শোনাই, দেখুন। ব্রাত্য বসু কি বলছেন শোনাব। একেবারে ব্রাত্য বসুর বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে সন্ধ্যেবেলার ছবি, যখন আমরা এই শো করছি তার ঠিক 1 ঘন্টা আগের ছবি আপনাদের সামনে রাখছি। কার্যত তারা রাস্তায় শুয়ে পড়ছেন এবং তারা তাদের বিচারটা চাইছেন। দেখুন, আপনারা অনেকে মনে করতে পারেন প্রদর্শন করছেন, বিক্ষোভ করছেন, সব কিছুই নাকি অনেকের কাছে নাটক বলে মনে হয়। ঠিক সত্যিই যদি তারা নাটক করে থাকেন, তাদের বাড়িতে গিয়ে একবার দেখে আসুন তো কী করে তাদের বাড়িটা চলছে,
সেই সব কিছু দেখে আসুন যাদের দ্বারা তাদের পরিবারটা পরিচালনা হয়। অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু তাদের মূল ইন্টেনশন কেউ বুঝতে পারছেন না। যেমন অম্বিকেশবাবু অকপট বলতে পারেন, যেমন বিরোধী শিবির অকপট বলতে পারেন, তারা কিন্তু এই কথাগুলো বলতে পারেন না। তাদের মধ্যে হাহাকার চলে, কিন্তু বলতে পারেন না। ঠিক যেমন সন্দীপাদির ভাষায় কেন তারা আগে থেকে বলেননি, তারা বলে না তার কারণ তারা সাধারণ মানুষ। তারা বলতে পারে না তার কারণ তারা সাধারণ মানুষ, তাদের দেয়ালে পিঠ থেকে থাকে। তারা বলতে পারে না, ঠিক অনেকটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই হাত পা বেঁধে দেওয়ার তত্ত্ব মতো। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এই চাকরিহারাদের কি হবে। দেখুন, এই 2019 সাল থেকে 2019 সাল থেকে এসএসসি, হ্যাঁ 2019 সাল থেকে এই শিক্ষকরা বা শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়ায় যারা প্রথম বঞ্চিত হয়েছে, তারা প্রথমে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন অবস্থানে বসেছিল। মুখ্যমন্ত্রী তখন শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে স্তব বাক্য বলেছিলেন। তবে থেকে সেটাই বঞ্চিতরা মার খেয়েছে, বঞ্চিতরা মার খেয়েছে, এবারে যারা নিয়োজিতরা তারা মার খাচ্ছে। আমি সেই দিকেই যাচ্ছি। 22 লক্ষ যারা 2016 সালের বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিল, তারপরে পরীক্ষায় বসেছিল, প্রত্যেকেই মার খাচ্ছে। আর এইখানে একটি কথা শাশ্বত সত্য, যে দুর্নীতি হলে যে ভালো সেও যেমন মার খাবে, মানে সেও তার শিকার হবে, যে খারাপ সেও তার শিকার হবে। অর্থাৎ ভালো মন্দ তখন আর বিচার করার কোনো সুযোগ থাকবে না। বেশ, আমাকে এখানে অনাবিলবাবুর কাছে যেতে হবে। অনাবিলবাবু, আমি ব্রাত্য বসুর বক্তব্য অবশ্যই আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, কিন্তু তার আগে অনাবিলবাবুর কাছে যাব। অনাবিলবাবু, এরপরেও আপনারা 26শে বিধানসভা নির্বাচনের আগে ভোটটা কিসের বেসিসে চাইবেন? দুর্নীতির বেসিসে, নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য? কি হিসাবে আমি ভোট চাইতে কি করব সেটা আমি আপনাকে চ্যানেলে বলবো না। ওনারা যে প্রশ্নগুলো করলেন সেই উত্তরগুলো আমাকে দিতে দিন, আমাকে সময় দিন। সময় দিচ্ছি তো আপনারা তো 1 বছর সময় পেয়েছিলেন অনাবিল বাবু। 1 বছরে কি করতে পেরেছেন? চাকরিহারা যারা আজ রাস্তায় বসে রয়েছে তারা কি করতে, তাদের অনাবিল বাবুর কথা শোনা যাচ্ছে? বলুন। অনাবিল বাবুর কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে, এখন যাচ্ছে। আমি বলছি আপনাকে আমি সময় দিচ্ছি না, আপনি বলছেন তো চাকরিহারারা যারা এখন রাস্তায় বসে আছে তাদেরকে সময় দিচ্ছেন আপনারা? দিচ্ছেন? চাকরিহারা যারা রয়েছেন এখন রাস্তায় বসে রয়েছে তাদেরকে সময় দিচ্ছেন আপনারা? আমি সময় দেব না? না, আপনি কেন সময় দেবেন? আপনি তৃণমূল কংগ্রেসটা করেন তো, আপনি তো তাদের সিপাহী। আপনি কেন সময় দেবেন? তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে বলছেন, মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন তাদেরকে। সেটাই তো বলছি অনাবিল বাবু। আমি সময় দেখবেন, মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন। ভলান্টিয়ার টিচারের কথা কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি? মুখ্যমন্ত্রী তিনি সময় দিয়েছেন। না, আমি সেটা বলছি না। ভলান্টিয়ার টিচারের কথা কে বলছেন? আমি কে? আমি ভলান্টিয়ার টিচারের কথা কে বলছেন অনাবিল বাবু? আমি বলি, আমি বলি। আপনি বলবেন, আপনাকে তো প্রশ্ন করছি। বলছি ভলান্টিয়ার টিচারের কথা কে বলেছিলেন? ভলান্টিয়ার টিচারের কথা কে বলেছিলেন? ভলান্টিয়ার টিচার নয়, আপনারা এটাকে গুলিয়ে ফেলছেন এবং আপনারা এটাতে নিজেদের ভলান্টিয়ার টিচার উনি বলেননি, উনি বলেছিলেন ভালো করে। আপনি তাহলে একবার চ্যানেলে দেখান, আপনি বলুন না। আমরা ভুল দেখাচ্ছি, বিরোধীরা ভুল বলছে, আমরা ভুল বলছি, আপনি বলুন। কোর্টের ভার্ডিক্ট শুনুন, কথাটা শুনুন। হ্যাঁ, আপনাকে বলার সুযোগ দিচ্ছি অনাবিল বাবু। কোর্টের একটা ভার্ডিক্ট আছে, কোর্টের একটা ভার্ডিক্ট আছে, সেই জায়গায় কোর্টের একটা রায়কে মান্যতা দিয়ে সেই কথা ওনাকে বলতে হবে। কারণ উনিও একটা সাংবিধানিক পদ হোল্ড করছেন। কারণ উনি বলতে পারেন না যে ওটাকে অমান্য করে আমি এটা বলছি। উনি বলছেন যে আপনাদেরকে যেহেতু কোর্টের ভার্ডিক্ট আছে, সেহেতু আপনারা এই মুহূর্তে হয়তো যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক হয়ে হয়তো আপনারা ওখানে না যেতে পারলেন, আপনারা কি ওই স্কুলে এতদিন চাকরি করার সূত্রে আপনারা কি ভলেন্টারি সার্ভিস দিতে পারেন না? এটা তো এই রাইট তো আপনাদের আছে। এই কথাটা সেম ইজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এই কথাটাই মুখ্যমন্ত্রী একদম ঠিক বলেছেন। তারপরে বেতনটা কি হবে? বেতনটা কি সার্ভিস তো আপনারা দিতে পারেন, ভলেন্টারি সার্ভিস দেবেন। বেতনটা কি হবে? এবার আমি বলি, বেতনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনাবিল বাবু বিজেপির বন্ধু, আরে বলতে দিন আমাকে। আপনি তো মানে না, প্রশ্নটা তো শুনতে হবে আপনাকে, উত্তরটা তো আপনাকে দিতে হবে। বিজেপির উত্তর তো দেবেন, কিন্তু আমার উত্তরটা আগে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতনের কথা বলেছিলেন। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, আপনি মাঝে মাঝে আপনি শুনুন কথাগুলো। আপনি তো এত আপনার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছি অনাবিল বাবু। কথাগুলোকে শুনছিলেন, মাঝে কোনো রকম ইন্টারাপ্ট শুনছিলাম। প্রত্যেকটা কথা ইন্টারাপ্ট করছেন কেন? না, ইন্টারাপ্ট করছি না, আপনি উল্টো দিকে যাচ্ছেন। আপনাকে ফিনিশ করতে দিচ্ছি, যারা দর্শকরা দেখছেন তারাও বুঝতে পারবেন। দিচ্ছি, বলুন।
হ্যাঁ, তো আমি বলছি আমার বিজেপির বন্ধু উনি এই টিচারদের দেখে ওনার যে মায়া কান্না কুম্ভীরাসুরা এখানে দেখছিলাম, ওনাকে আমি মনে করিয়ে দিচ্ছি ত্রিপুরার কথা। ত্রিপুরায় যখন বামফ্রন্ট সরকার 10,323 জন শিক্ষককে অবৈধভাবে চাকরি দিয়েছিল এবং তারপরে ওনারা সেই সময় বলেছিলেন আমরা ক্ষমতায় এলে এই শিক্ষকদের বৈধতা আমরা দেব। তাদের কথা বিশ্বাস করে ওনাদেরকে ত্রিপুরায় ক্ষমতায় আনার পরে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয় এবং তারপরে ওই সমস্ত টিচারকে টার্মিনেট করা হয়েছিল এবং টিচারকে বাতিল করা হয়েছিল টিচারদের, তারা ওই ঠিক এরকমই আন্দোলন শুরু করেছিল এবং রাজপথে আন্দোলন নিয়ে এসেছিল এবং সেখানে তাদের উপরে লাঠি, সেখানে তাদের উপরে বুকে লাথি, এই সমস্ত কিছু আমরা কিন্তু দেখেছি। এবং তারপরে তারা যখন অনশন মঞ্চে অনশন স্বপনলাল চাকমার কথা মনে আছে না, তিনি আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, আর ওনারা এখন এইগুলোকে দেখে উনি বলছেন যে মানে মায়া কান্না কাঁদছেন। আর আমাদের কংগ্রেসের বন্ধু যিনি বলছিলেন, আমি ওনাকে বলি যে আপনারা তো মানে এখন সিপিএম এর দোসর, আপনারা সিপিএম এর এখানে কোনো মানে কোনো কো প্যানেলিস্ট নেই। তবু আমি 10th RLST যেটা ছিল রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট 2009 সাল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সেই সময়তে যে স্ক্যামটা হয়েছিল সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে রয়েছে। সেখানে 32,000 ক্যান্ডিডেটের নম্বর বাড়ানো হয়েছিল, 13,000 ক্যান্ডিডেটের নাম্বার কমানো হয়েছিল। এই দুটোকে যোগ করলে একটা পাহাড় প্রমাণ দুর্নীতি। এবং সেখানে শুধু তাই নয়, এমন প্রায় 2,700 জন ছিল যাদের ফর্মে কোনো বয়সের উল্লেখ ছিল না এবং সেখান থেকে তাদেরকে 43 জনকে সেই প্যানেলে রেখে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। 4,171 জনের চাকরি বাতিলের সুপারিশ করা হয়েছে, সেটা পর্যন্ত এখনো সুপ্রিম কোর্টে রয়েছে 2016-17 সেশনে। আর আজকে এই চ্যানেলে বসে আমি এটাকে জাস্টিফাই করছি না, আমি টিচারদের প্রতি সমবেদনা ব্যক্ত করেই আমি বলছি যে যেটা হয়েছে সেইটা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী চাইছেন তাদের যোগ্য শিক্ষক যারা তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি বলতে চাইছেন বেশ, আপনি তার মানে বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা জানতেন না। আমি ছেড়ে দিলাম, ব্যক্তিগত দুর্নীতির কথাও তিনি জানতেন না, তাই তো? আমি এটা আপনাকে আমি বললাম এখন এই কথাটা বললাম কি ধ্যান ধারণা সবকিছুই ওইদিকেই যাচ্ছে। আমি বললাম যে তিনি অনাবিল বাবু, আপনারা তো বারবার বলছেন যে যেটাই অনাবিল বাবু আপনি ত্রিপুরায় গেলেন, ত্রিপুরার উদাহরণ টানলেন, বাংলায় বসে রয়েছি আমরা। আপনি সিপিআইএম এর 69,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, 69,000 শিক্ষকের উত্তরপ্রদেশে। আমরা কোথায় বাস করছি? হ্যাঁ অনাবিল বাবু, আমরা কোথায় বাস করছি? ইউপি। তাহলে আমরা ভারতবর্ষে, প্রথম আমি ভারতবাসী, তারপরে আমি বাঙালি। আমার প্রথম পরিচয় বাংলার যাবতীয় দুর্নীতি কেউ আলোচনা করবে না, কেউ বলতে পারবে না। আর বাংলার দুর্নীতি আলোচনা হচ্ছে। আপনি তো ত্রিপুরা আর ইউপিতে চলে যাচ্ছেন, আমরা কথা বলছি বাংলা নিয়ে, আপনি সিপিআইএম এ চলে গেলেন। না, সিপিআইএম এখন রাজ্যে আছে, সিপিআইএম তো অপ্রাসঙ্গিক। না, আপনারাই তো বলেন। তাহলে সিপিআইএম কেন হবে? আরে যে অপ্রাসঙ্গিক নয়, তাদের দোষর হয়েছে নৈতিকতা বিসর্জন দিয়ে দুটো বিপরীত মেরুতে থাকা দল, তারা শুধুমাত্র স্বার্থ সিদ্ধি করার জন্য তারা আজকে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে। যে সিপিএম এর হাত এখনো পর্যন্ত কংগ্রেসের রক্তে রঞ্জিত, তাদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। তাহলে তাদের নীতি নৈতিকতা তারা চ্যানেলে বসে বসে কথা বলবে আর আমাদেরকে সেইগুলো শুনতে হবে। আচ্ছা, আর এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হোক বা ব্যক্তিগত দুর্নীতি হোক, তাদের কথা বসে বসে সবাই শুনবে, এটা বলছেন? সবাই শুনবে শুধু? আপনার মনে হয় না যে দুর্নীতি হয়েছে এখানে? হয়ে থাকে তার জন্য তো সুপ্রিম কোর্ট আছে, তার জন্য সিবিআই আছে। তাহলে কি আশ্চর্য, সুপ্রিম কোর্ট তো নিজে বলছে, সুপ্রিম কোর্ট তো নিজে বলছে যে দুর্নীতি হয়েছে। ঠগ বাঁচতে গিয়ে একটা গ্রামে যদি ঠগ বাঁচতে না পারে, গোটা গ্রামটাকে কি পরিত্যক্ত করে দেবে নাকি? এটা বিচার? আশ্চর্য। আমি এখানে একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমাকে সন্দীপাদির কাছে যেতে হবে। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, যেসব কথাগুলো বলছিলেন উনি যে সিপিআইএম এর অমুক, সিপিআইএম এর সময় তমুক, আচ্ছা সিপিআইএম কে তো মানুষ সরিয়ে দিয়েছে, সিপিআইএম এর দুর্নীতি বলুন বা যা আছে সিপিআইএম কে সরিয়ে দিয়েছে। তা বলুন তো সিপিআইএম এর বা বামফ্রন্টের কতজন নেতাকে আপনার নেত্রী কোমরে দড়িয়ে পড়িয়ে জেলে নিতে পেরেছে? কতজন নেতার বাড়ি থেকে কালো টাকা উদ্ধার হয়েছে? বাথরুমের টাইলস ভেঙে তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে কতজনের বাড়ি থেকে? কতজন সিপিআইএম নেতার বাড়ি থেকে? এটা একটু বলতে হবে। ত্রিপুরার কথায় যখন আসছে, ত্রিপুরার কথায় সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি, সেটা রিজার্ভেশনের প্রবলেম হয়েছিল।
10,323 রিজার্ভেশনের প্রবলেম হয়েছে। এটা টাকা নিয়ে চাকরি খালি ওই সাদা খাতায় চাকরি দেওয়া ওএমআর শিটে সেটা হয়নি। কিন্তু আপনি এটা বলতে পারলেন না, যিনি তৃণমূলের যিনি কণ্ঠশিল্পী আছেন তিনি কিন্তু সেটা বলতে পারলেন না যে এই যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতিটা কি মাননীয়া জানেন কি জানেন না। মানে মাননীয়া বলেন যে মাননীয়া সবকিছু জানেন, মাননীয়া বলেন যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। এবার মাননীয়া, হ্যাঁ সংক্ষেপে বলছি, এবার মাননীয়া যখন জানেন না তার মানে তিনি প্রশাসন চালাতে ব্যর্থ। ওনার নাকের তলা দিয়ে সবকিছু করেছে বাকিরা, উনি কিছু জানেন না, উনি প্রশাসন চালাতে ব্যর্থ। আর যদি ব্যর্থ না হন তাহলে ওনার সদিচ্ছা ছিল না, উনিও এটার মধ্যে যুক্ত আছেন। আর 3 নম্বর কথা বলবো, ঠিকই তো বলেছে, এই যে তৃণমূলের এত বড় বড় কথা বলার সাহস কি করে হচ্ছে? অনুব্রত থেকে শুরু করে সবাইকে তো ছেড়ে দেওয়া হচ্ছে। অনুব্রতকে কিসের জন্য ছাড়লো? অনুব্রতকে তো সিবিআই ছাড়লো যাদের কাছে নাকি ট্রান্সলেটার নেই। এই জন্যই তো তৃণমূলের গলার এত জোর। বেশ, প্রীতম বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আজকে তৃণমূলের কথা বলুন, চাই কি সিপিএম এর কথা বলুন, এনারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন 34 বছর, কেউ করছেন 15 বছর হতে চলছে। দেখুন, আজকে সিপিএম বা সিপিএম এর কথাটা আপ্রাসঙ্গিক, কারণ অনেকটা কঙ্কাল সারে পরিণত হয়েছে। এবং তৃণমূল আজকে যে কাজগুলো করছে, যে সাধারণ মানুষ, সাধারণ সমাজের যে মেরুদণ্ড, সেখানে আর্থিক দিক থেকে হোক কি শিক্ষার দিক থেকে হোক, চাই কি স্বাস্থ্যের দিক থেকে, তারা শুধুমাত্র তোষণের রাজনীতি করছে ভোটে জেতার জন্য, নাকি মানুষের কাপড়া ঘর এগুলোর প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা আছে। আজকে যেখানে উনি, আপনি তৃণমূলে যিনি বক্তা আছেন, তিনি বারবার করে বাইরের রাজ্যের কথা বলছেন। উনার খুব মনে খুশি হয়, পাশের বাড়ির সন্তান দেখে মনে বেশি খুশি হয়, হয়তো নিজের বাড়ির সন্তানের প্রতি হয়তো বেশি ভালোবাসা নেই। নিজের বাড়ির সন্তানেরা আজকে পুলিশকে লেলিয়ে দিয়ে মার খাওয়াচ্ছে, রাস্তায় শুয়ে পিটাচ্ছে, রক্ত করে দিচ্ছে, হাসপাতালে ভর্তি করাচ্ছে। সেটা সাধারণ মানুষ নয়, আমাদের গুরু, আমাদের শিক্ষকদেরকে করছে। তো সেগুলো তৃণমূলের মুখে মানায় না। তারা যতটাই কথা বলো, দিনের শেষে তারা চোর। যে বিজেপির বন্ধু চোর শব্দটা উচ্চারণ করছেন, ওনাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে ইলেকট্রাল বন্ডের নাম করে হাজার হাজার কোটি টাকা, যে টাকা আবার ওনাদের বুথে আসলে বুথে এসে ওনারা বসে, প্লিজ, হ্যাঁ ওনারা ওই বুথে বসে ওই টাকা আসছে এবং সেই টাকা দিয়ে ভোট করছেন, এবং সন্ধ্যেবেলায় বসে মদ মাংস খেয়ে ওনারা ভোটের জন্য লোককে টেনে নেওয়ার চেষ্টা করছেন। ওনারা বলছেন চোর। 941টা ওষুধের দাম বৃদ্ধি করে দিয়ে সেখানে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছেন, আর সেই চুরির টাকা ওনারা ভোর পথে তোলাবাজি করছেন ওই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে। আর এখানে চ্যানেলে বসে বড় বড় কথা বলছেন, ওরা তৃণমূলকে চোর বলছেন। লজ্জা করে না ওনার? তৃণমূলকে চোর বলতে তার আগে ভাববেন না উনি? হ্যাঁ, তারপরে আমি যে কথাটা বলতে চাইছি, যে আজকে একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেইখান থেকে তাকে সময় না দিয়ে একটা প্ররোচনামূলক, একটা মানে চক্রান্তমূলক একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেটাকে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং রাজ্যটাকে একটা অশান্তির রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিক্রিয়াশীল যে শক্তিগুলো আছে তাদের প্লিজ, এবার অমিকেশ বাবু প্লিজ, অমিকেশ বাবু কাছে যাবো। অমিকেশ বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ। অনাবিল বাবু, কোঅপারেট করুন, আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, বলার সুযোগ দিন বাকিদের। আমি বাকিদের ফেরা ডাউন করতে বাধ্য। আমি পিসিআর কে বলবো দুজনকে ফেরা ডাউন করতে। অমিকেশ বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। অমিকেশ বাবু আনমিউট করুন প্লিজ। এসএসসি 2016 যে বিজ্ঞাপন, তারপরে যে বাছাই, তারপরে যে নিয়োগ প্রক্রিয়া, তার বিরুদ্ধে মানে বেনিয়ম বেআইনি দুর্নীতির বিরুদ্ধে 2019 সাল থেকে কিন্তু কোর্টে মামলা হতে শুরু করে এবং প্রায় 6 বছর পরে 2025 সালের 3রা এপ্রিল চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে। এতে অত্যন্ত স্পষ্ট যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, অর্থাৎ মন্ত্রিসভা, শিক্ষা দপ্তরের অধীন মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন সবাই মিলে এবং দলের নেতা নেত্রী যেখানে এজেন্ট আছে সবাই মিলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তার ফলেই আজকে এই হাহাকার অবস্থা তৈরি হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে
পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে এই বিক্ষোভকে আটকাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা ব্যর্থ হবে, এটা ব্যর্থ হবে এবং এই জিনিস কখনো চলতে পারে না। তবে এইখানে আমি দাঁড়িয়ে বলবো যে কেন্দ্রীয় সরকার কিন্তু পরোক্ষে এর একটা সমর্থন আছে, কারণ আমরা দেখেছি কোন দুর্নীতির দায় বা দুর্নীতির অভিযোগে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, বা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারেন। এত প্রমাণ পাওয়ার পরে, এত কানি কানি টাকা পাওয়ার পরে এখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ডাকা হয় না, এবং তার ভাইপোকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় না। একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইম টিভি বাংলা আসার জন্য। পিসাকে বলবো ফ্রেম থেকে না বের করতে হবে কাউকে। আমি একটু কয়েকটি কথা বলবো। প্রীতমবাবু, কার্যত আপনি আবার শেষে ওই সিপিআইএমকে টেনে আনছেন। অম্বিকেশবাবু অধ্যাপক, আমি আরও একবার বলে রাখি, এবং তার সঙ্গে সঙ্গে অম্বিকেশবাবু একটি কথা বললেন যে বিজেপি কেন কিছু করছে না, এটা একটা বিশেষ কারণ থাকতে পারে। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু সংবাদ মাধ্যমে কাজ করতে করতে অনেকগুলো বিষয় মাথায় আসে। তা হলো 26শে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি ইস্যুই সামনে আসবে এবং রাজনৈতিক দোলাচলে প্রত্যেকেই ফেলবে, এবং সাধারণ মানুষকে না হলে সামনে আনবে কি করে? সাধারণ মানুষকে তো বোঝাতে হবে যে বিজেপি আদৌ কাজটা করতে পারবে। হয়তো প্রীতমবাবু কানেক্ট করতে পারছেন। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ টাইম টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 6:57 এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে নাকি ব্যক্তিগত দুর্নীতি হয়েছে আমরা সেগুলো জানি না। মূল কথা, যে কথা বলে আজকে এই শো শেষ করবো, চাকরিহারাদের পাশে দাঁড়ান। অন্তত যদি সত্যি ওএমআর শিটের মিরর কপি দিলে পরে এই যাবতীয় দ্বন্দ্ব কাটতে পারে, অন্তত সেই ওএমআর শিটের মিরর কপিটা সামনে আনুন। তাতে যদি সত্যি সব সমস্যার সমাধান হয়, তাহলে আমার মনে হয় অন্তত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেই কাজ করবেন, অন্তত তৃণমূল কংগ্রেসের ভাষায়। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকম টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক 6:57 নজর রাখতে হবে টাইম টিভি বাংলার পর্দায়। নমস্কার।